নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলোও অনেকটাই সহজ হয়ে যাবে, নিজেদের জন্য অনেকটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁকরোল। আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন কাঁকরোল নিয়ে আসা হয়ে থাকে। কাঁকরোলের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, কেউ কেউ ভাজাও খেয়ে থাকি। তবে কাঁকরোলের যে শক্ত বীজগুলো থাকে আমরা অনেকে কিন্তু খেতে পছন্দ করি না। তবে এই কাঁকরোলের বীজগুলো যদি ছাড়াতে যায়, একটা করে ছাড়াতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আমাদের। তবে আপনারা কিভাবে খুব সহজেই কাঁকরোলের বীজগুলো ছাড়িয়ে নেবেন। একটা পাত্রের মধ্যে আমি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা প্লেট দিয়ে দিয়েছি। এবার এইভাবে করে কিছু সেকেন্ড আপনারা নাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন কাঁকরোলের যে শক্ত বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর একটা করে কিন্তু আপনাদের বীজগুলো ছাড়াতে হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বোতলের ঢাকনা। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু বোতল ব্যবহার করে থাকি। বোতলগুলো কিছুদিন ব্যবহার করলে আমরা সকলে দেখবেন সেই বোতলগুলো ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না, তার সাথে ঢাকনাগুলোও ফেলে দিই। আজ এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানলে আপনারা বোতলগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো কোনোদিনই ফেলবেন না। গ্যাস ওভেনে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি। যখন আমরা রান্নাবান্না করি গ্যাস ওভেনের ওপরটা নোংরা হবে, এটা কিন্তু স্বাভাবিকই। তবে রান্নাবান্না করার সময় বিশেষ করে যখন আমরা ভাত রান্না করি বা দুধ গরম করি, চা করি, সেক্ষেত্রে দেখা যায় তলার সাইডেও কিন্তু পড়ে যায় ভাতের ফেনা, চা, দুধ, যার কারণে আমাদের গ্যাস ওভেনের নিচেটাও কিন্তু পরিষ্কার করতে হয়, না হলে অনেকটাই নোংরা রয়ে যায়। আর যখনই আমরা গ্যাসের ওভেনটা এভাবে টানতে যাই বা ওঠাতে যাই, দেখবেন কোনোভাবেই কিন্তু ওঠাতে পারি না। কেন কি গ্যাস ওভেনের চারটা কোণাতে রাবার দিয়ে আটকানো থাকে, আর সেই রাবার আমাদের কিচেন স্ল্যাবের মধ্যে এমনভাবে আটকে যায় আমরা টানতেও পারি না, ওঠাতে পারি না। তখন অনেকটাই অসুবিধা হয়, গ্যাস ওভেনের তলাটা নোংরা থেকে যায়। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন জলের বোতলের ঢাকনা। এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে একটা ঢাকনা নিয়েছি। এবার এই যেখানে রাবারটা আটকানো থাকে তার মধ্যে ঢাকনাটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও আমি এই সাইডেও আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। আর পিছনের যে সাইডটা রয়েছে সেই সাইডেও কিন্তু দুটো ঢাকনা লাগিয়ে দেব। তারপর যদি আপনারা গ্যাসের ওভেনটাকে টানেন বা ওঠান, দেখবেন কোনো অসুবিধা হবে না। কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু রাবারগুলো আটকেও থাকবে না। আর আমরা যখনই পরিষ্কার করব গ্যাস ওভেনের তলাটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সিরাপ থাকে, সেটা বাচ্চাদের হোক কি বড়দের। তবে একবার খাওয়ার পরই কিন্তু সিরাপ শেষ হয়ে যায় না, বেশ কিছুটা সিরাপ থেকে যায়। তবে যখন আমরা বাচ্চাদের সিরাপ খাইয়ে থাকি বা নিজেরাও খাই, বোতলের মুখের জায়গায় দেখবেন একটু না একটু সিরাপ লেগেই থাকে। আর সেই সিরাপ বোতলের গা বেয়ে যখন ঝরতে থাকে, যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেই জায়গার মধ্যে যদি লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় এক্সপায়ারি ডেটটা কিন্তু উঠে যায়। পরবর্তী সময় এক্সপায়ারি ডেট বুঝতে না পারলে আমরা কেউই কিন্তু আর খাই না বা বাচ্চাদেরকে খাওয়াই না। তো আপনারা যখনই নতুন সিরাপ কিনে নিয়ে আসবেন, তারপর কি করবেন, নিয়ে নেবেন সেলো টেপ। যে জায়গার মধ্যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে তার মধ্যে এইভাবে যদি লাগিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, যদি বোতলের মুখের সামনে একটুও সিরাপ লেগেও থাকে, সেটা কিন্তু ঝরে যদি পড়েও যায়, এক্সপায়ারি ডেটের জায়গার মধ্যে কিন্তু লাগবে না সেলো টেপ দেওয়ার কারণে। আর পরবর্তী সময় কিন্তু আবারও আপনারা এক্সপায়ারি ডেটটা দেখে এই সিরাপগুলো ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শ্যাম্পুর প্যাকেট। আমরা অনেকে এই ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন পুরো শ্যাম্পুটা যদি ব্যবহার করা না হয়, বেশ কিছুটা শ্যাম্পু যদি থেকে যায়, তখন কি হয়, আমরা যদি ওয়াশরুমের মধ্যে শ্যাম্পুর প্যাকেটটাকে রেখে দিই, অনেক সময় দেখা যায় এইভাবে রাখলে বাকি শ্যাম্পুটা কিন্তু বেরিয়ে যায়, তখন শ্যাম্পুটা নষ্ট হয়ে যায়। তবে আপনারা শ্যাম্পুর প্যাকেটটা কিভাবে রাখলে কোনোভাবেই শ্যাম্পুটা নষ্ট হবে না। আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ। এইভাবে করে শ্যাম্পুর প্যাকেটের মধ্যে আটকে দেব। তারপর যদি এইভাবে রাখা হয়, সেক্ষেত্রে শ্যাম্পুর প্যাকেট থেকে কোনোভাবেই কিন্তু শ্যাম্পুটা পড়ে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা। নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার।
আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তো 1 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই রিয়াকশন করতে শুরু করেছে। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা খুন্তি। আপনারা যে খুন্তি ব্যবহার করেন না সেই খুন্তিও এখানে নিতে পারেন। তো খুন্তির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে একটা স্ক্রাবার নিয়ে আমি এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি, এটা যাতে খুলে না যায়, যার কারণে এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি, 3 থেকে 4 বার এইভাবে পেঁচিয়ে দিলাম। এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জলের বোতল হোক কি বাচ্চাদের ফ্লাস্ক থাকে, ভালোভাবে পরিষ্কার করলেও ভেতরে দেখবেন একটা লালচে দাগ পড়ে যায় বা কখনো কখনো জলের আয়রনের দাগও পড়ে যায়। তাছাড়াও হাত দিয়ে কিন্তু এই বোতল বা ফ্লাস্ক আমরা কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। এইভাবে রেগুলার যদি পরিষ্কার করা না হয় বোতলের মধ্যে কিন্তু নানা জীবাণুও থেকে যায়। তো যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে যে টুলটা করলাম সেটা দিয়ে এইভাবে ঘষে নিয়েছি। বা ফ্লাস্ক পরিষ্কার করার জন্য ব্রাশের ব্যবহার করি, তবে সবার কাছে সব সময় থাকে না, যার কারণে এখানে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে কাজটি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই বোতলের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে ঢাকনাটাকে আমি এইভাবে দিয়ে দেব। এবার এখান থেকে স্ক্রাবারটাকে খুলে নিচ্ছি, তারপর এই স্ক্রাবার দিয়ে বোতলের যে বাইরের সাইডটা রয়েছে সেটাকেও একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করে আপনারা আপনাদের জলের বোতল, বাচ্চাদের ফ্লাস্ক খুব সহজেই পরিষ্কার করতে পারেন। তাছাড়াও ব্রাশের কিন্তু প্রয়োজন হবে না, এইভাবে পরিষ্কার করে নিলে বোতলটাও কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা কলমি শাক ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় আমাদের বাড়িতে যদি শাক আনা থাকে 1 থেকে 2 দিন থাকলেই দেখবেন শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়া শাক দিয়ে তখন আমরা যাই রেসিপি বানাই না কেন খেতে একদমই ভালো লাগে না। তো এই শাকটাও কিন্তু আমার শুকিয়ে গেছিলো, তো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা লম্বা ছোট যেভাবে খুশি পেঁয়াজটা কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা পরিমাণের বেসন, আর কিছুটা সাইডে সরিয়ে রেখেছি, পরে লাগলে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কিন্তু আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি পরে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে জলটা মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে চটকে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি জলের কোনো রকমের ব্যবহার করিনি। এই মিশ্রণটা কিন্তু এরকমই হবে, এর থেকে পাতলা বা ঘন হবে না। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা আমি বড়ার মতো করে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাইতে রাখবেন না, তাহলে কিন্তু বড়ার ওপরের সাইডটা একটু লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা যাবে না। এইভাবে করে কিছু সেকেন্ড আমি ভেজে নিয়েছি। তারপর একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে করে দেখে নিচ্ছি যে তলার সাইডটা ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা। কিছু সেকেন্ড পর আমি এইভাবে করে এই বড়াগুলোকে উল্টে নিচ্ছি। ঠিক একইভাবে সব বড়াগুলো উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি বড়াগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়েও কিন্তু এইভাবে করে বড়া আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব বড়াগুলো আমি তুলে নিয়েছি আর একটু সাজিয়েও দিয়েছি। এইভাবে যদি আপনারা আপনাদের শাক শুকিয়ে যায় সেক্ষেত্রে খুব সহজেই বড়া বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন, তাছাড়াও শুধুও কিন্তু দারুণ খেতে লাগে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা দুধের প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি দুধ, দই নিয়ে আসা হয়ে থাকে, তবে এই ধরনের যে প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে আপনারা এই ধরনের দুধের প্যাকেট হোক কি দইয়ের প্যাকেট ফেলে না দিয়ে কিভাবে কি কাজে
কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা কাঁচির সাহায্যে এই প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তবে একদমই যে গোল করে কাটতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব চেষ্টা করবেন গোল করে কেটে নেওয়ার। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি দুধের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এখানে যেহেতু ডবল প্যাকেট রয়েছে আমার কিন্তু দুটো এইভাবে কেটে নেওয়া হয়েছে। তবে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা তার ভালো মতো গরম করে নিয়েছি, তো সেই তারটা দিয়ে এইভাবে করে ফুটো করে নিচ্ছি। আপনারা এখানে সুচ দিয়ে বা কাঁচি দিয়েও ছোট ছোট ফুটো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে ফুটো করে নিয়েছি। আর এখানে যেহেতু দুটো প্লাস্টিক রয়েছে, আমি একটা এখন ব্যবহার করব আর আরেকটা পরে ব্যবহার করব, সাইডে সরিয়ে রাখছি। তো আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে কোনো না কোনো বাসনপত্র ধুয়ে থাকি, আর বাসনের মধ্যে খাবারের টুকরো কিন্তু থাকেই। তো আমরা যখনই বাসন ধুই কী করি, বাসন ধোয়ার আগে যে খাবারের টুকরোগুলো থাকে অনেক সময় আমরা কিচেন সিঙ্কের যে ছিদ্র থাকে তার মধ্যে ঢেলে দিই। তবে এইভাবে যদি আমরা ঢালতে থাকি অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্কের ছিদ্রটা জাম হয়ে যায়, জল আটকে যায়, তখন কিন্তু আমরা কিচেন সিঙ্কের মধ্যে কোনোই কাজ করতে পারি না, মিস্ত্রি ডেকে আমাদের কিন্তু এটা ঠিক করতে হয়। তো আপনাদের এইরকম সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, দুধ বা দইয়ের প্লাস্টিকগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই নরম হয়, যার কারণে কিচেন সিঙ্কের যদি আমরা দিয়ে রাখি খুব ভালোভাবে আটকে থাকে। আর যখনই আপনারা বাসনপত্র ধোবেন, বাসনের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থাকে এইভাবে করে প্লাস্টিকের ওপরে দিয়ে দেবেন। এতে কি হবে, ফুটো থাকার কারণে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর খাবারের টুকরোগুলো প্লাস্টিকের মধ্যেই আটকে থাকবে। এখান থেকে তুলে আপনারা ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন, তারপর আবারও প্লাস্টিকটাকে এইভাবে করে দিয়ে রেখে দেবেন। তাহলে বন্ধুরা এইভাবে যদি আমরা কাজটি করে রাখি সেক্ষেত্রে আমাদের কিচেন সিঙ্কের ছিদ্রটা দেখবেন কোনো দিনই কিন্তু জাম হয়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। থেকে কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন। তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে, আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কী কারণে ইলেকট্রিক বিল বেশি আসে। আমরা ফ্রিজ অনেকেই রেখে থাকি দেওয়াল ঘেঁষে বা কর্নার সাইডে, এইভাবে ফ্রিজ রাখা কিন্তু একদমই উচিত নয়। কেন কি ফ্রিজের বাইরের অংশ অর্থাৎ যেটাকে আমরা কনডেন্সার বলে থাকি সেটা ঠান্ডা হয় প্রাকৃতিক হাওয়া বাতাসের কারণে। আর এই কনডেন্সার যত তাড়াতাড়ি ঠান্ডা হবে ফ্রিজের ভেতরের অংশও কিন্তু তত তাড়াতাড়ি ঠান্ডা হবে, যার কারণে ফ্রিজের যে কম্প্রেসার থাকে তার রানিং টাইম কমে আসবে। এতে করে অটোমেটিকই কিন্তু ফ্রিজ চালানোর পর ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। পরবর্তী টিপসটা হলো, আমরা অনেকেই কিন্তু ফ্রিজের যে রেগুলেটরটা থাকে সেটা ঠিকঠাকভাবে সেট করে রাখি না। তো এই রেগুলেটরটা সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত। এটা যদি ঠিকঠাকভাবে সেট না থাকে তার কারণেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আমরা ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি, বরফ বসিয়ে রাখি। তবে অনেক সময় কি হয়, ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে আমাদের যে খাবারটার প্রয়োজন হয় আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি না, এমনভাবে টাইট হয়ে বসে যায় বরফের কারণে। তাছাড়া অতিরিক্ত বরফ যদি ডিপ ফ্রিজে জমতে দেখা যায় সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তো আপনারা যখনই কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখবেন ডিপ ফ্রিজের মধ্যে বা বরফ বসিয়ে রাখবেন, কিভাবে রাখলে অতিরিক্ত বরফ জমে যাবে। সে একটা বড় সাইজের পলিথিন, এই ধরনের পলিথিন কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তো এই পলিথিন আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে একটা কাঁচির সাহায্যে পলিথিনের হ্যান্ডেল দুটোকে এইভাবে কেটে নিয়েছি। এবার উল্টো সাইডটাও পলিথিনের এইভাবে কেটে নেব। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু মন দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এই সাইডটাও কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এবার পলিথিনটাকে হাতের সাহায্যে প্রথমে এইভাবে করে খুলে নেব, তারপর কাঁচির সাহায্যে আবারও এই পলিথিনটাকে এইভাবে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন পুরো পলিথিনটাই আমার এইভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে। তবে এত বড় পলিথিন কিন্তু আমার লাগবে না, যার কারণে কিছুটা পলিথিনের অংশ আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এত বড় পলিথিনই কিন্তু লাগবে। তো আর নিয়েছি এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে পলিথিনের ওপরে প্রথমে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে পুরো পলিথিনের মধ্যে লাগিয়ে নেওয়ার পর উল্টো সাইডটাতেও কিন্তু আমি এইভাবে করে তেলটাকে লাগিয়ে নেব। তো আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তো
তো দেখতেই পাচ্ছেন পলিথিনের দুটো সাইডেই কিন্তু এইভাবে করে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এই তেল মাখানো প্লাস্টিকটা যদি আমরা ডিপ ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, ডিপ ফ্রিজের মধ্যে যে কোনো খাবার দাবার যদি স্টোর করে রাখি সেটা খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তাছাড়াও অতিরিক্ত বরফ না জমার কারণে আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই কিন্তু কম আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।